এর চেয়ে কষ্টের বিষয়, এর চেয়ে পারিবারিক নির্যাতনের শিকার আর কে হতে পারে বলেন? জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল বা দেখে আমার ডানে লাশ, আমার বায়ে লাশ, অসংখ্য মানুষের চিৎকার। আমি চাই না আমার শত্রুও যেন কোনো মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়। আপনারা কি মনে করেন যে আপনাদের সরকার কেমন হবে? দীর্ঘ 6 ঘন্টা অপারেশনের পর আমি আমার জীবনটা ফেরত পাই আল্লাহর অশেষ রহমতে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের 53 ওয়ার্ডবাসীর পাশে দাঁড়াতে চাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে উত্তরা নিউজের বিশেষ আয়োজন ঢাকা 18 আলাপনের আজকের অনুষ্ঠানে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম দুলাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। জনাব শহীদুল ইসলাম, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি রাজনৈতিক জীবনের শুরুটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের জানাতেন। আমার রাজনৈতিক শুরুটা হয়েছিল 2004 সালে ছাত্র রাজনীতির মাধ্যমে। সেই 2004 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাত ধরে আমার রাজনৈতিক পথে চলা শুরু। এরপর পর্যায়ক্রমে আমি তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। তুরাগ থানা বিএনপির ছাত্র বিশেষ সম্পাদক ছিলাম। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তুরাগ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমরা যদি বলি যে কার অনুপ্রেরণায় বা কার হাত ধরে রাজনীতিতে আপনার এই যাত্রা শুরু হয়েছিল? আসলে অনুপ্রেরণাটা ছিল, আমি ছোটোবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন ভক্ত ছিলাম। ওনার 19 দফাগুলো যখন আমি পড়তাম মনের মাঝে একটা দাগ কাটতো। সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে আসার একটা ইচ্ছা ছিল। পরবর্তীতে আমাদের ঢাকা 18 আসনের বর্তমান যিনি এমপি রয়েছেন SM জাহাঙ্গীর ভাই, তার বাসাতে রেগুলার নেতাকর্মীদের সাথে আসা যাওয়া হতো। তার রাজনীতিটা দেখে আমার খুবই ভালো লাগতো। সেই থেকে অনুপ্রাণিত হয়ে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে আমি রাজনীতিতে যোগদান করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে জুলাই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, একটা বড় পরিবর্তন আসছে এই আন্দোলনের মাধ্যমে। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কী ছিল বা এমন কোনো স্মৃতি সেই জুলাইয়ের আছে কিনা যেটা আপনাকে এখনও নাড়া দেয়? জুলাই আসলে বর্তমান বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশের জুলাই একটি মাইল ফলক হিসেবে কাজ করছে এবং আমি সৌভাগ্যবান যে এই জুলাইয়ের একটি অংশ হতে পেরেছিলাম। আমার রক্ত, জুলাইয়ের রক্ত রাজপথে লেগেছিল। আমার সেই রক্ত সফল হয়েছে, কারণ জুলাই পরবর্তীতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফেরত পেয়েছে, সেদিক থেকে আমি খুব সৌভাগ্যবান। আর জুলাই যে আন্দোলনটা হয়েছিল, আমি সবাইকে নিয়ে, আমার যারা সহকর্মী ছিল, সহযোদ্ধা ছিল, প্রত্যেককে নিয়ে আন্দোলনের প্রতিটা দিন ঝাঁপিয়ে পড়েছিলাম। একটি স্মৃতি হয়ে আমার মনে খুব দাগ কাটে, সেটা হচ্ছে আমি যখন জুলাই আন্দোলনে ঠিক আবু সাঈদ যেদিন মারা যায় সেই রাত্রে আমার খুব খারাপ লাগছিল। আমার মনের মধ্যে কেমন যেন লাগছিল যখন আবু সাঈদের বুকে গুলিটা লেগেছিল। আমার শুধু মনে হচ্ছিল বুকের গুলিটা যেন আমার বুকে লাগিয়েছিল। সেই থেকে আমি সারা রাত্রে ঘুমোতে পারিনি। সকালবেলায় চলে গেলাম সেই উত্তরার আজমপুরে, উত্তরা পূর্ব থানার সামনে আন্দোলনে। সারাদিন লড়াই করার পরে যখন বিকেল গড়িয়ে আসলো, তখন আন্দোলনের একেবারে আন্দোলন তখন বিশাল তুঙ্গে। আমরা একেবারে থানার সামনে চলে গেলাম। পুলিশ প্রায় আত্মসমর্পণের পর্যায়ে চলে গিয়েছিল। ঠিক সেই সময়ে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হলো। আমি গুলিবিদ্ধ হয়ে পড়ে যাই মাটিতে, অজ্ঞান হয়ে যাই। আমার সহযোদ্ধারা আমাকে টেনে নিয়ে যায় বাংলাদেশ হাসপাতালে। যখন জ্ঞান ফিরে তাকাই, দেখে আমার ডানে লাশ, আমার বায়ে লাশ, অসংখ্য মানুষের চিৎকার, তাদের আর্তনাদ। আমার সেই তিন স্মৃতিটুকু কখনো বলার নয়। অসংখ্য মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার পাশে লাশ, ডানে লাশ, বামে লাশ, আমি কি আর বাঁচব? দীর্ঘ 6 ঘন্টা অপারেশনের পর আমি আমার জীবনটা ফেরত পাই আল্লাহর অশেষ রহমতে এবং মানুষের দোয়ায়। সেই স্মৃতিটা আসলে কখনোই ভুলতে পারবো না, যে লাশের মাঝ থেকে আমি বেঁচে এসেছি। এটা আমার জীবনে জুলাই আন্দোলনের একটি অন্যতম ঘটনা। ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম সম্মানিত দর্শক, যে জুলাই আন্দোলনের একজন জীবন্ত সাক্ষী আমাদের মাঝে উপস্থিত রয়েছে।
জনাব শহীদুল ইসলাম দুলাল, আপনার কাছে জানতে চাইবো যে জুলাই তো আপনার অনেক ত্যাগ ছিল, আমরা যেটা বুঝতে পারছি আপনার আলোচনার মাধ্যমে। আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট আমলে এরকম বাংলাদেশের হাজারো পরিবার নানাভাবে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আপনার জীবনে আছে যে ফ্যাসিস্টের আমলে আপনি কী ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন? দেখুন, আমি 17টা বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে, আমি ওর বাইরে নই। আমার যখন এই ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে আমার দুটো পা হারিয়ে ফেলেছিলাম 2013-14 সালে। দুটো পাই ভেঙে যায় যৌথ বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য। আমার বাবা যখন মারা যায়, আমার রাজনৈতিক কারণে আমার পরিবারের প্রত্যেকেই প্রায় বাড়ির বাইরে ছিলাম। আমার ছোটো ভাই তার জানাজা পড়তে পারেনি, সে ছাত্রদল করে। আমিও জানাজা দিয়ে পালিয়ে যেতে হয়েছিল। আমার পরিবারের, আমার স্ত্রী, আমার দুটি ছেলে, একটি মেয়ে রয়েছে। একজন স্বামীর সবচেয়ে দায়িত্ব হচ্ছে গর্ভকালীন অবস্থায়, প্রসব বেদনা যখন উঠে, স্ত্রীর পাশে দাঁড়ানো। দুর্ভাগ্যক্রমে আমি কোনোবারই থাকতে পারিনি, কারণ 2014, 18 এবং 23 সাল, 3টা সালেই আমার নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। 3টা সালে আমার 3টা সন্তান জন্মগ্রহণ করেছে। আমি কোনোবারই আমার স্ত্রীর পাশে থাকতে পারিনি। এর চেয়ে কষ্টের বিষয়, এর চেয়ে পারিবারিক নির্যাতনের শিকার আর কে হতে পারে বলে? জি, আমরা যেমনটা শুনছিলাম, আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা নোংরা সময়কাল অতিবাহিত করেছি আমরা সবাই। বর্তমানে আপনাদের সরকার ক্ষমতায় আসছে, আপনারা কি মনে করেন যে আপনাদের সরকার কেমন হবে? যারা প্রতিপক্ষ রয়েছে বা অন্যান্য রাজনৈতিক কোনো দলের নেতা কর্মীরা এইভাবে হয়রানির শিকার হোক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। আমি চাই না আমার শত্রুও যেন কোনো মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, পারিবারিক নির্যাতনের শিকার হয়। প্রত্যেকে যেন তাদের অধিকার ফেরত পায়। হাদির একটি কথাই আমার বারবার মাথায় কাজ করে, যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। আমিও চাই আমার দল, আমার সরকার, আমার পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আমরা প্রত্যেকটা নেতাকর্মী যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করি, ন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের বিরুদ্ধে থাকি, আমার মনে হয় না রাজনৈতিকভাবে কেউ হ্যায় প্রতিপন্ন হবে সামনের দিক দিয়ে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই। দুলাল ভাই, এবার আমরা আপনার একটু পারিবারিক জীবন সম্পর্কে আসতে চাই। আপনার পরিবারে কতজন আছে বা বর্তমান পেশা হিসাবে আপনি কোনটাকে বেছে নিয়েছেন, কি করছেন? দেখুন, পারিবারিকভাবে আমরা আমরা 4 ভাই 4 বোন। আমার স্ত্রী সহ আমার 2টি ছেলে, একটি মেয়ে। 2টি ছেলে তানজিবুল মাদ্রাসাতে পড়াশোনা করে। মেয়েটা এখনও 3 বছর, তাকেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর পারিবারিক টুকিটাকি বিজনেস আছে, মানুষজন দিয়ে করাচ্ছি, যেহেতু সুযোগ পাইনি, সেরকম পরিবেশ ছিল না। আর আমার মা আছে, বাবা নেই। আর হচ্ছে পারিবারিক বাবা রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে ব্যয় করে রাজনীতিটা করছি। 5ই আগস্টের পরবর্তীতে এ পর্যন্ত একটি টাকাও কোথাও থেকে নেইনি বা গ্রহণ করার ইচ্ছেও ছিল না। বাবার সম্পত্তি থেকে আমি বরঞ্চ আর খরচ করছি রাজনীতির জন্য, মানুষের জন্য। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখি যে আপনার এলাকায় তরুণদের মাঝে আপনার একটা জনপ্রিয়তা রয়েছে। এই যে আমরা যে বলি পরিবর্তনের হাতিয়ার, যে তরুণ সমাজ, এদেরকে ম্যানেজ করা, এদের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত পাওয়া, এটা কিভাবে অর্জন করলেন? দেখুন, বর্তমানে তারুণ্যের জোয়ার চলছে, তরুণদের যোগ। তারুণ্য নির্ভরে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি সেই সুদীর্ঘ প্রায় 20 বছর যাবৎ কাজ করছি। তখন আমার কাজের ধরনটা ছিল ভিন্ন, কারণ ফ্যাসিবাদের সময় প্রকাশ্যে তরুণদের নিয়ে কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। আমি প্রত্যেক তরুণদেরকে খেলার মাধ্যমে, বিভিন্ন সামাজিক বিনোদনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেছি। আমি বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সময় এই তরুণদেরকে সংঘবদ্ধ করে তাদের মাধ্যমে সাধারণ মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি তরুণদেরকে এটাই বোঝাতে সক্ষম হয়েছি, মাদক নয়, খেলার মাঠই আমাদের জায়গা, মানুষের উপকারী হচ্ছে আমাদের জায়গা, ভবিষ্যতে বাংলাদেশের জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহর রহমতে তরুণরা আমার এ ডাকে সাড়া দিয়েছিল, তারা আমাকে যথেষ্ট পরিমাণ সহায়তা করেছে। এবং দেখবেন যে আমার এলাকাতে তরুণদের সংখ্যা অনেক বেশি, এবং বেশিরভাগ তরুণী ভালো রয়েছেন, মাদক থেকে দূরে রয়েছেন। জি, আপনি জানেন যে আমাদের প্রোগ্রামটা হলো ঢাকা 18 আলাপন। আমরা চাই যে রাজধানীর এই যে প্রবেশ পথ ঢাকা 18, এই সম্পর্কে আপনার কি চিন্তাধারা ভবিষ্যতে রয়েছে, যে ঢাকা 18কে কতটা সুশৃঙ্খল দেখতে চান, এবং বর্তমানে কি কি সমস্যা এই ঢাকা 18 অঞ্চলে আপনার সামনে দৃশ্যমান হয়েছে?
দেখুন, ঢাকা 18 আসন এমন একটি ভৌগোলিক অবস্থানে নিয়ে তৈরি, যেটা আপনি গ্রামীণ পরিবেশ পাচ্ছেন, শহরে পরিবেশও পাচ্ছেন। এখানে আপনি জীবনযাত্রার মান দুই ধরনের। আপনাকে দুটা জীবনযাত্রার মান নিয়ে চিন্তা করতে হবে। এখানে নানাবিধ সমস্যা রয়েছে, মাদকের ব্যাপক সমস্যা রয়েছে, কিশোরগঞ্জ একটি বিশাল ফ্যাক্ট হিসেবে কাজ করছে, যেটা থেকে বেরিয়ে আসতে না পারলে তরুণ প্রজন্ম আগামীর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই জাতি জানি না কী হবে। তবে আমাদের সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত কিশোর গ্যাংয়ের এবং মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। আর অবকাঠামোগত যে রাস্তাঘাটের উন্নয়ন, সেটা তো অটোমেটিক্যালি হবেই, যে সরকারই থাকুক না হবে। তবে আমাদের সরকার এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আমার আবেদন, কিশোর গ্যাং এবং মাদককে না বলার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আশা করি উনি সেগুলো নেবেন। যে কথা বলছিলেন, আমাদের ঢাকা 18 আসনের এমপি মহোদয়ের কথা বলছিলেন, এমপি হিসাবে জনাব জাহাঙ্গীর আলমকে আপনি কিভাবে দেখেন, যে উনি কতটা সাকসেসফুল হবে ঢাকা 18 পরিবর্তন নিয়ে আসতে, এই 18কে সুন্দরভাবে সাজাতে? এস এম জাহাঙ্গীর ভাই একজন তৃণমূল থেকে বেড়ে ওঠা, একজন সাধারণ কর্মী থেকে বেড়ে ওঠা একজন সংসদ সদস্য, যিনি কিনা সাধারণ মানুষের কথা বোঝেন, সাধারণ নেতাকর্মীদের কথা বোঝেন, উচ্চ শ্রেণীর লোকদের কথাও বোঝেন। আমার বিশ্বাস উনি সফল হবেন, এবং উনি যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, সাধারণ মানুষ যদি তাকে সহযোগিতা করে, ইনশাল্লাহ ঢাকায় যে 20টি আসন রয়েছে, সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে সুন্দর স্বাভাবিক জীবনযাত্রার মান সম্পন্ন একটি আসন ঢাকা 18 গড়ে উঠবে ইনশাল্লাহ। আমাদের সেই প্রত্যাশা রইল। আর একটা প্রশ্ন, যে যেই দলে যখন ক্ষমতায় আসে, আমরা দেখতে পাই যে সে প্রত্যেক দলের এই যে চাঁদাবাজি, ফুটপাত দখল, নানা রকম অসঙ্গতির কারণে জনমানবে একটা অসন্তুষ্টি কাজ করে, বিরাজ করে। তো আপনার দল এখন ক্ষমতায়, আপনাদের দল ক্ষমতায়, আপনি কি মনে করেন যে এই জায়গাগুলোকে কিভাবে ব্যালেন্স করা যায়? দেখুন, একটা বিএনপি একটি অনেক বড় দল, এর মধ্যে ভালো যেমন আছে, কিছু সংখ্যক লোক খারাপও তো আছে। চাঁদাবাজির যে বিষয়টা আপনি বলছেন, এর ব্যাপারে আমাদের পার্টির অ্যাকশন হচ্ছে জিরো টলারেন্স। চাঁদাবাজির ব্যাপারে কোনো ছাড় নয়। আমাদের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ভাই বলেছেন, চাঁদাবাজি একেবারে জিরো টলারেন্সে নিয়ে যাব আমি। সে আমার দলের হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় হোক, যেই ফুটপাতে রাস্তাতে চাঁদাবাজি করবে তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা যদি কোনো অসৎ উপায় অবলম্বন করো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাস্তা ফুটপাত দখল করার চেষ্টা করো, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। এবং আমরা আমাদের কর্মীদেরও একই কথা বলেছি। আমাদের 18 আসনের এমপি জনাব এস এম জাহাঙ্গীর ভাইয়ের নির্দেশ, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ যে চাঁদাবাজি জিরো টলারেন্স আনতে হবে। দেখুন, চাঁদাবাজিটা আসলে যারা করছে তারা কিন্তু সত্যিকার অর্থে বিগত 17 বছর যারা রাজপথে ছিল তাদের মধ্যে কেউ নেই। তারা নব্য বিএনপি কিংবা বিএনপির নাম ভাঙিয়ে তারা এই কাজগুলো করছে। আশা করছি খুব শীঘ্রই আমাদের এমপি মহোদয় এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নেবেন এবং চাঁদাবাজি একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবেন। ধন্যবাদ। আপনি একটা দলের একটা দায়িত্ব রয়েছেন, আমি যদি ভুল না করি আপনি সম্ভবত 53 নং ওয়ার্ডের বাসিন্দা। আপনার এই ওয়ার্ডটাকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে, বা ওই ওয়ার্ডে কী কী ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন? 53 নং ওয়ার্ড নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে। আসলে আমি আমার যে রাজনৈতিক দর্শন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, অর্ধেক সফল হয়েছি, এখন বাকি অর্ধেক সফলতার পেছনে রয়েছে আমার এই 53 নং ওয়ার্ড তথা তুরাগ থানা। 53 নং ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। এখানে রাস্তাঘাট, তারপর হচ্ছে ন্যায় বিচারের একটা বিশাল সমস্যা। এখানে গোষ্ঠীগত পরিবারের যেই শক্তি, পারিবারিক শক্তি, মাদকের শক্তি, সন্ত্রাস নৈরাজ্যের শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে, তরুণ সমাজকে সাথে নিয়ে আমি এই 53 ওয়ার্ডকে পরিবর্তন করতে চাই। কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি কিংবা পরিবার যেন একজন মুসলিমের উপর আক্রমণ করতে না পারে, তার অধিকার হরণ করতে না পারে। আমি তার পাশে দাঁড়াতে চাই। যার উপর জুলুম করা হবে আমি তার পাশে দাঁড়াতে চাই, এই তরুণ সমাজ, এই 53 নং ওয়ার্ডবাসীকে নিয়ে। আমরা জানি যে আপনি বিএনপি দলের, আপনার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে রয়েছেন। আমরা এটাও শুনতে পাচ্ছি যে আপনি আসন্ন কাউন্সিলর ইলেকশনে নির্বাচন করার একটা কথা আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়টা যদি আমাদের দর্শকদের জানাতেন। দেখুন, সাধারণ মানুষের সাথে আমার সখ্যতা অনেক দিনের। আমি সাধারণত সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করি। তো সাধারণ মানুষ আমাকে যখন প্রশ্ন করে, তুমি তো দেশের জন্য, গণতন্ত্রের জন্য অনেক কিছু করলা, তোমার এখন দায়িত্ব হচ্ছে এই 53 নং ওয়ার্ডবাসীর জন্য কিছু করা, আমরা তোমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। তো তাদের জনগণের সেই প্রত্যাশা
আমারও তো কিছু দায়িত্ব রয়েছে এই 53 ওয়ার্ডের জন্য। সেই থেকেই চিন্তা করলাম যে জনগণের জন্য যদি কাজ করতে হয়, 53 ওয়ার্ডবাসীর জন্য কাজ করতে হয়, জনগণের প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে আমাকে ওয়ার্ডের জন্য কিছু করা উচিত। আর সেক্ষেত্রে সবচেয়ে মুখ্যম উপলক্ষ হচ্ছে এই আসন্ন কাউন্সিলর নির্বাচন। আল্লাহ যদি চায় আর এলাকার জনগণ যদি চায়, অবশ্যই আমি নির্বাচন করব। দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী, বা কি জন্য আপনি মনে করেন যে আপনাকে এই মনোনয়ন দেওয়া উচিত? আমি শতভাগ আশাবাদী। কারণ হচ্ছে আমার ত্যাগ, আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম, আমার কাজকর্ম, দলের প্রতি আমার কমিটমেন্ট 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমার যে কার্যক্রম, আমার বিশ্বাস দল আমাকে অবশ্যই নমিনেশন দেবে। কারণ হচ্ছে দল বিগত সংসদ নির্বাচনে দেখেছেন আপনি, যেটা সে হয়ে গেল, এখানে ত্যাগীদেরই মূল্যায়ন করেছে। আর যদি ত্যাগীদের মূল্যায়ন হয়, আমি শতভাগ আশাবাদী আমি অনায়াসেই দলের নমিনেশন পাবো। জি, আর একটা প্রশ্ন আপনার কাছে, যে দীর্ঘদিন পর আপনাদের দল ক্ষমতায় আসছে, আমাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নানাভাবে কাজ করে যাচ্ছেন, আপনি কি মনে করেন যে তার এই যে সামনের যে লক্ষ্যগুলো পূরণ করতে ব্যক্তিগতভাবে আপনি আপনার দল কিভাবে ভূমিকা রাখতে পারেন? প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে একটি ইস্তেহার দিয়েছিলেন 31 দফা। সে 31 দফা বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি। সেই কাজগুলো এখন বাস্তবায়নে রূপ দিতে হবে। আর বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি দলের নেতাকর্মীদের একই নির্দেশনা দেওয়া হয়েছে, জনগণের কাছে যেতে হবে, জনগণের সকল অধিকার তাদের কাছে বুঝিয়ে দিতে হবে। আমাদের পক্ষ থেকে যতগুলো পদক্ষেপ নেওয়া সম্ভব আমরা প্রত্যেকটি নিয়ে চেষ্টা করছি, এবং দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, তার 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এবং শেষ পর্যন্ত তার 31 দফা সফল না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যদি আপনার ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান। আসসালামু আলাইকুম প্রিয় 53 নং ওয়ার্ডবাসী, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই বন্ধু শহীদুল ইসলাম দুলাল। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের 53 নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়াতে চাই। কাউন্সিলর হিসেবে নয়, অভিভাবক হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে, আপনাদের সেবক হিসেবে আপনাদের সাথে কাজ করতে চাই। সেজন্য আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশী। ইনশাল্লাহ আপনারা যদি দোয়া এবং সমর্থন দেন, 53 নং ওয়ার্ডবাসী সামনের দিনেতে একটি সৎ, যোগ্য এবং ন্যায়ভিত্তিক কাউন্সিলর পাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং উত্তরা নিউজকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি ঢাকা 18 আলাপনের সঙ্গেই থাকবেন। আমরা চাই আমাদের আলোচনার মাঝে উঠে আসবে ঢাকা 18-র নানা সুবিধা অসুবিধার কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।